আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের কোষ বিভাজন চলছে। হ্যাঁ, কারণ তো আজকে প্রথম কোষ বিভাজন চলছে। তো তারপরে তুমি তো অসুস্থ ছিলা। তো যারা নতুন তারা অবশ্যই প্রতি শুক্রবারে 10টায় এক্সট্রা ক্লাস করতে আসবা। হ্যাঁ, এছাড়াও আমার ইউটিউব চ্যানেলেও ক্লাস দেওয়া থাকে, সেগুলো যদি তোমরা একটু দেখো তাও হবে। কিন্তু তারপরেও সরাসরি শেখাটা একটু ভালো শেখা যায়, এই জন্য ইউটিউবেও দেখলে আবার সরাসরিও ক্লাস করবা, তাহলে ভালো হবে আর কি। তাহলে আজকে আমাদের কোষ বিভাজনের যে মাইটোসিস যে ফেজ বা এন্ড ফেজ সেটা শুরু হচ্ছে। তো দেখো, প্রথম যে ভাগটা সেটাকে আমরা প্রোফেজ বলি, তাই না? প্রোফেজ মানে প্রো মানে প্রথম, আর ফেজ মানে দশা, মানে কি প্রথম দশা। প্রোফেজ মানে হলো প্রথম দশা। তাহলে দেখো, প্রোফেজ আমাদের শুরু। তো মনে রাখবা, প্রোফেজে প আছে, প্রোফেজে প আছে, তাই না? মনে রাখার জন্য প্রোফেজে প আছে, তার মানে পানি পথে ফেলে দেয়া, পানি ফেলে দেয় বা পানি বিয়োজন ঘটে। প্রথম পয়েন্ট হলো এটা মনে রাখতে হবে। প্রোফেজে কি আছে? প আছে। প মানে পানি, আর ফ মানে ফেলে দেয়া। প্রথম কথা হলো, প্রোফেজ দশায় কি হয়? নিউক্লিয়াসের পানিগুলো ফেলে দেয়, মানে পানি ফেলে দেয় মানে পানি বের করে দেয়, পানি বিয়োজন ঘটে, তাই না? এটা একটা বৈশিষ্ট্য। হ্যাঁ বলো, কারণ কি? ও কেন কারণ বলছি। তারপরে বলা হচ্ছে, এই পানি বিয়োজন ঘটলে কি হয়, যে ইন্টারফেজ দশায় কিন্তু আমরা দেখেছি, ইন্টারফেজ দশা যেটা, সেই ইন্টারফেজ দশায় কিন্তু ক্রোমোসোম গুলা কিন্তু তখন সুতার মতো থাকে, তাই না? এরকম সুতার মতো থাকে, এরকম সুতার মতো থাকে, তাই তো? এরকম সুতার মতো থাকে। এটা মনে করো ইন্টারফেজ দশা। ইন্টারফেজ দশায় এরকম থাকে। ইন্টারফেজ দশায় কিন্তু এদেরকে ক্রোমোসোম বলা যায় না, তাই না? এদের নাম কি? ক্রোমাটিন। এদের নাম হলো ক্রোমাটিন। আর দেখো, প্রোফেজ দশায় কেমন হয়? প্রোফেজ দশায় কিন্তু পরিষ্কারভাবে এদেরকে চিহ্নিত করা যায় মোটামুটি, যে এরকম তখন ক্রোমোসোম হয়ে যায়, এরকম ক্রোমোসোম হয়, তাই না? আমরা যদিও 4টা দিই, কিন্তু আসলে তো 4টা না, তাই না? মোট 46টা থাকবে এরকম মানুষের ক্ষেত্রে, ঠিক না? তো এখন কথা হলো যে এটাকে কিন্তু আমরা বলি ক্রোমোসোম, আর এটাকে বলি ক্রোমাটিন, তাই না? এদের নাম কি? ক্রোমোসোম বলা হয়েছে। মনে আছে তোমাদের ক্রোমোসোমের বাংলা অর্থ কি আর ক্রোমাটিনের বাংলা অর্থ কি? হ্যাঁ, এই তো দেখছো, ওই স্যারের কিন্তু অসুস্থ পরেও কিন্তু ভালো ফর্মে আছে আর কি। হ্যাঁ, স্যারের কিন্তু মনে আছে। হ্যাঁ, কারণ তুমি বলতে পারো ক্রোমাটিনের বাংলা অর্থ কি? হ্যাঁ, না, ক্রোমাটিনের বাংলা ক্রোমোসোম অর্থ নয়। দেখো, এই যে ক্রোমা মানে ক্রোমোসোম, ক্রোমা মানে ক্রোমোসোম, আর এই যে টিন মানে কি? সুতা, অর্থাৎ ক্রোমোসোম যখন সুতার মতো, ঠিক আছে? যখন ক্রোমোসোম সুতার মতো থাকে, যখন ক্রোমোসোম সুতার মতো, তখন এটাকে বলা হয় ক্রোমাটিন। আর এখানে দেখো, এখানে কিন্তু সুতার মতো না, এখানে মোটামুটি একটু মোটা সোটা হয়েছে, তাই না? তো বলা হচ্ছে পানি বিয়োজন যখন হয়, তখন ক্রোমাটিন গুলা তাদের সুতার মতো ছিল, তারা আসলে ভাঁজ হয়ে আস্তে আস্তে খাটো আর মোটা হয়, এবং তখন এদেরকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। পানি বিয়োজন ঘটলে এরা হলো সংকুচিত হতে শুরু করে। পানি বিয়োজন ঘটলে এরা সংকুচিত হতে শুরু করে। তো সংকুচিত হওয়ার কারণে দেখা যায় এরা হচ্ছে আস্তে আস্তে মোটা হতে থাকে আর খাটো হতে থাকে। তাহলে এই জিনিসগুলো এরকম হয়ে গেছে কখন? যখন পানি বিয়োজন ঘটছে। তো বৈজ্ঞানিকরা হচ্ছে পানি বিয়োজনের সাথে এদের সম্পর্ক আছে। পানি বিয়োজন হলে আসলে তো ক্রোমোসোম ডিএনএ দিয়ে গঠিত আর হিস্টোন দিয়ে গঠিত, তাই না? ধরো ডিএনএ ধরো স্বাভাবিক অবস্থায় এরকম করে আছে, এরকম করে ধরো আছে। তখন এই জিনিসটা পানি বিয়োজনের সাথে সাথে এরা কি হয়? এরকম কাছাকাছি আসতে শুরু করে, মানে কি সংকুচিত হচ্ছে। তখন কি খাটো আর মোটা হবে না? সংকুচিত হলে খাটো আর মোটা হতে শুরু করে, তখন এটা ক্রোমোসোম হয়। তাহলে প্রোফেজ দশায় কি কি বলতে হবে? প্রোফেজ দশায় প আছে। প মানে পানি, ফ মানে ফেলে দেয়া। প্রথম ঘটনা হলো এদের পানি ফেলে দেয়, অর্থাৎ পানি বিয়োজন ঘটে। পানি বিয়োজন ঘটার জন্য সুতার মতো ক্রোমাটিন গুলা ক্রোমোসোমে পরিণত হয়, সুতার মতো ক্রোমাটিন গুলা ক্রোমোসোমে পরিণত হয়। এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং আরেকটা বলতে হবে, প্রোফেজ দশা কিন্তু বেশ দীর্ঘস্থায়ী দশা। প্রোফেজ দশাটা দীর্ঘস্থায়ী দশা, একটা অনেক সময় ধরে কার্যক্রমটা চলে। বানান ভুল হয়েছে। আচ্ছা, বানান ভুল হলে তোমরা ঠিক করে নিও। আঘাত হলো, তাই তো?
তাহলে প্রোফেজ দশাতে কি হয়, এটা একটা দীর্ঘস্থায়ী দশা এবং এখানে কত প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে এই জিনিসটা একটু আমরা বুঝবো। কত প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে। ফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন কত প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে। তো মনে রাখবা কোন যৌগের সাথে ফসফেট মূলক যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। কোন যৌগের সাথে ফসফেট মূলক যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। তো এখন নিউক্লিয়াসের মধ্যে অনেক এটিপি আছে, তো কিছু প্রোটিন থাকে যারা কি করে, মনে করো এটা প্রোটিন, যারা হলো এই এটিপি থেকে ফসফেট মূলককে বের করে নেয়। তো মানে ফসফেট মূলককে বিচ্ছিন্ন করে ফেলে, তখন এটা কি হয়ে যায়, এটিপি হয়ে যায়। মানে কত প্রোটিন এদেরকে ভেঙে ফেলে, তো ভেঙে ফেললে তখন এটা এডিপি হয়ে যায়। তো এডিপি হয়ে যায় মানে এই প্রোটিনটা এটাকে ভেঙে এডিপি আর পিআই করলো, মানে ইনঅর্গানিক ফসফেট করলো। যখন এটা হয় তখন শক্তি উৎপাদন হয়, ওই শক্তি দিয়েই পেঁচানো সুতার মতো ক্রোমাটিনগুলো ক্রোমোসোমে পরিণত হতে শুরু করে। আরেকটা বলা হচ্ছে এই দশার শেষে কি হয়, এই দশার শেষে নিউক্লিয়ার আবরণী, অর্থাৎ এই যে নিউক্লিয়ার যে আবরণী, তাই না, এই নিউক্লিয়ার আবরণী আর নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, তবে পরিপূর্ণ বিলুপ্ত হয়ে যায় না, বিলুপ্ত হতে শুরু করে। পিআই হলো ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক মানে অজৈব ফসফেট। ইনঅর্গানিক ফসফেট মানে কি, অজৈব ফসফেট। অজৈব ফসফেট এই যে H3PO4, তাই না, এটা দেখতে কি, এর মধ্যে অজৈব নাম কেন হলো, কারণ এখানে কি কার্বন আছে, এখানে কিন্তু কোনো কার্বন নাই। যেহেতু এখানে কোনো কার্বন নাই তাই এটাকে বলবো অজৈব ফসফেট, যেহেতু এর মধ্যে কোনো কার্বন নাই সেজন্য নাম হলো অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড। তো এইটা তোমার হচ্ছে কিছু প্রোটিন এটিপি কে ভাঙে, তখন শক্তি উৎপাদন হয়, কোনো কিছু ভাঙলে শক্তি উৎপাদন হয়, বুঝতে পেরেছো? আচ্ছা, মনে আছে তো তোমাদের কিন্তু হচ্ছে যে 2 মাস একটানা একদিনও মিস না করলে পুরস্কার, যেমন হলো ও অসুস্থ থেকে আজকে আসছে, যেমন কারণ আজকে আসছে, ওর কিন্তু আজকে থেকে শুরু, মানে যে আর কি যেদিন থেকে সেদিন থেকে তার শুরু, যেমন তুমি অসুস্থ ছিলে আজকে আসলে আজকে থেকে শুরু, এরকম। আর আরেকটা বলেছি যে তোমাদের কিন্তু ফিডব্যাক নিব পড়া শেষে, যে যে বলতে পারবা তার জন্য কিন্তু ক্লাসেই পুরস্কার আছে, চকলেট। হ্যাঁ, বুঝতে পারছো? কাজে একটু মনোযোগ দিয়ে শোনো, শুনলে কি হবে, পড়া মুখস্থ হয়ে যাবে, তাই না? আমি কি বললাম দেখো, আরেকবার শোনা মুখস্থ হয়ে যাবে। যে প্রোফেজ, প মানে পানি, মনে রাখার জন্য, প মানে পানি, প মানে ফেলে দেয়া। প্রোফেজ দশা কি হয়, পানি ফেলে দেয়, মানে পানি বিয়োজন ঘটে, এভাবে মনে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলবা যে এই দশায় আর কি ঘটে, এই দশায় কি ঘটে, পানি বিয়োজন ঘটার জন্য পেঁচানো সুতার মতো ক্রোমাটিন গুলা খাটো আর মোটা হয়ে ক্রোমোসোমে পরিণত হয়, তাই কি না? তারপর বলতে হবে এই দশার শেষের দিকে নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে। আরেকটা পয়েন্ট কি, যে এই দশায় কত প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে। ফসফোরাইলেশন ঘটার কারণে কি হয়, এটিপি ভেঙে যায়, আর এটিপি ভাঙলে শক্তি উৎপাদন হয়, ওই শক্তি দিয়েই পেঁচানো সুতার মতো ক্রোমাটিনগুলো ক্রোমোসোমে পরিণত হয়। এটুকু লিখলেই হবে, আরো অনেক বড় লেখার দরকার নাই, পরীক্ষা খাতায় এই 4-5টা পয়েন্ট লিখলে যথেষ্ট। এবার তুমি চলে আসো প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে এই জায়গাটাতে অনেকে বইয়ের ভাষা বুঝতে না পারার কারণে ভুল করে। কি ভুল করে সেটা তোমরা ভুল করবে না, একটু খেয়াল করো। প্রোমেটাফেজ মানে কি, প্রো মানে প্রথম, মেটাফেজ মানে মধ্য দশা, মধ্য দশার আগের দশা। প্রোমেটাফেজ মানে কি, মধ্য দশা আগের দশা। না এই ছবিগুলো তো তোমরা এই দিকে আঁকছো, ছবি হয়তো আঁকতে পারবা, কঠিন না, কিন্তু বুঝতে হবে, এটা বড় বিষয়। তো প্রোমেটাফেজ দশায় যেটা হয় যে মাকুতন্ত্র তৈরি হয়, প্রোমেটাফেজ দশায় মাকুতন্ত্র তৈরি হয়, এরকম মাকুতন্ত্র তৈরি হয়, এরকম মাকুতন্ত্র তৈরি হয়, মাকুতন্ত্র হয়। আর এই মাকুতন্ত্র হলো এর বাইরের দিকে কিন্তু হালকা করে নিউক্লিয়ার আবরণী থাকে, একবারে এখানে কিন্তু দেখানো হয়নি যে একবারে বিলুপ্ত হয়েছে তা না, হালকা করে নিউক্লিওলাসও থাকে। এই জায়গায় কি হয়, ওই যে ক্রোমোসোমগুলা তোমার এই সুতাগুলোর সাথে, মাকুতন্ত্রের সুতাগুলোর সাথে লেগে থাকে, তাই না? মাকুতন্ত্রের সুতার সাথে এক এক জায়গায় লেগে থাকে, নির্দিষ্ট কোনো
এদের জায়গা নাই, এক একটা জায়গায় লেগে থাকে, এক এক জায়গায় লেগে থাকে। আচ্ছা, প্রো মেটাফেজে মধ্য দশার আগের দশা, এটাকে বলা হয় প্রো মেটাফেজ। প্রো মেটাফেজ মানে কি? প্রো মানে পূর্ব, মেটাফেজ মানে মধ্য দশা, মানে মধ্য দশার আগের দশা, মধ্য দশার আগের দশা। তো এই দশায় কি হয়? প্রো মেটাফেজ দশায় বলা হচ্ছে যে এই দশায় মাহুতন্ত্র বা স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে। মাহুতন্ত্র বা স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে। তো মাহুতন্ত্র বা স্পিন্ডল যন্ত্র, এটা সম্পর্কেও জানতে হবে। এই সবগুলা সুতাকে একসাথে বলা হয়, সবগুলা সুতাকে একসাথে বলা হয় স্পিন্ডল যন্ত্র। বাংলায় আমরা যদিও বলি এটাকে মাহুতন্ত্র, তাই না? স্পিন্ডল যন্ত্র বা মাহুতন্ত্র সবগুলা সুতাকে একসাথে, আর একটা সুতাকে, সবগুলা না, একটা সুতাকে বলা হয় স্পিন্ডল তন্তু। ধরো আমি একটা সুতাকে বলছি, তখন এর নাম হলো স্পিন্ডল তন্তু। আবার এর আরেকটা নাম আছে ক্রোমোজোমাল তন্তু বা অ্যাট্রাকশন তন্তু বা ট্রাকশন তন্তু। ট্রাকশন তন্তু, ট্রাকশন কথাটার অর্থ হলো অ্যাট্রাকশন থেকে আসছে, হ্যাঁ। এরই অপর নাম কি? ট্রাকশন তন্তু। ট্রাকশন তন্তু। ট্রাকশন কথাটা আসছে অ্যাট্রাকশন থেকে। অ্যাট্রাকশন মানে আকর্ষণ, অর্থাৎ এর নাম হলো আকর্ষণ তন্তু বা ট্রাকশন তন্তু বা অ্যাট্রাকশন তন্তু। অ্যাট্রাকশন মানে আকর্ষণ, সেখান থেকে এরকম নাম হয়েছে। এখন তোমাদের মনে আছে কিনা বলো তো, কারণ বলতে পারো কিনা একটু বলো দেখি, যে স্পিন্ডল যন্ত্র নাম হওয়ার কারণ কি? না, সবগুলো একসাথে থাকার জন্য সব না। বলো। আচ্ছা, আমি বলি আবার বলি। স্পিন্ডল যন্ত্র নাম হয়েছে কেন? হ্যাঁ, যে এখানে যে ক্রোমোসোম গুলো থাকে না, সেই ক্রোমোসোম গুলাই কিন্তু এক পর্যায়ে কি হয়, দুই মেরুর দিকে যায় না? তো দুই মেরুর দিকে যাওয়ার সময় স্পিন্ডল যন্ত্রের সুতাগুলা স্পিন করে, মানে ঘুরতে থাকে। যেহেতু সুতাগুলো স্পিন করে, ঘুরে, সেজন্য এর নাম হলো স্পিন্ডল যন্ত্র। বুঝতে পেরেছো? যেহেতু সুতাগুলো ঘুরতে থাকে, তাই এর নাম স্পিন্ডল যন্ত্র। বুঝতে পেরেছো? নামকরণ এই কারণে হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন এদেরকে মাকুতন্ত্র বলা হয়। মাকুতন্ত্র কেন বলা হয়? যার দুই প্রান্ত সরু, মাঝের অংশ চওড়া, মাঝে একটু চওড়া, দুই প্রান্ত সরু, তাকে বলা হয় মাকুতন্ত্র। তাহলে স্পিন্ডল যন্ত্র নামকরণ তো বুঝলাম। ট্রাকশন তন্তু নামকরণ কেন হলো? কারণ ওই যে আকর্ষণ তন্তু। ট্রাকশন তন্তু মানে অ্যাট্রাকশন বা আকর্ষণ তন্তু। তাহলে এই দশায় কি বলবো? এই দশায় বলবো মাকুতন্ত্রের আবির্ভাব ঘটে এবং ক্রোমোসোমগুলা ট্রাকশন তন্তুর সাথে সংযুক্ত হয়। ক্রোমোসোমগুলা ট্রাকশন তন্তুর সাথে সংযুক্ত হয়। আর কি বলতে হবে, যে ক্রোমোসোমে তো সেন্ট্রোমিয়ার আছে না? এই যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার, এদের মাঝে যেটা থাকে, তাই না? এটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি। এই সেন্ট্রোমিয়ারের বাইরের দিকে কিন্তু কাইনেটোকোর মোটর থাকে। কাইনেটোকোর মোটর আছে, হ্যাঁ, কাইনেটোকোর। তো কাইনেটোকোর নামকরণটা কেন হলো? বাইরের দিকে এক ধরনের প্রোটিন যার নাম কাইনেটোকোর মোটর। নামকরণটা কেন হলো কাইনেটোকোর মোটর? কারণ কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। মোটর বলতে বোঝায় মুভমেন্ট করে, যে চলাচল করে, তাকে মোটর বলা হয়। তাহলে যে প্রোটিনের কারণে ক্রোমোসোমগুলা দুই প্রান্তে চলাচল করে, চলতে পারে, সেজন্য এর নাম কাইনেটোকোর মোটর। সেজন্য এর নাম কি? কাইনেটোকোর মোটর। বই কিন্তু সবগুলা কোথায় আছে আমি বলছি, কিন্তু ওগুলো আবার পরে মিলাবা। কাইনেটোকোর মোটর, এই কাইনেটোকোর মোটরের সাথে মাকুতন্ত্রের সুতাগুলা, ট্রাকশন তন্তুগুলা লেগে যায়। ক্রোমোসোমগুলা কাইনেটোকোর মোটর আছে না, তার সাথে মাকুতন্ত্রের সুতাগুলা লেগে যায়, এরকম বলা হচ্ছে। এবং বলা হচ্ছে এই দশার শেষে, মানে প্রো মেটাফেজ দশার শেষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার আবরণী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এই জায়গাটাই অনেকের প্যাচ লাগে, সেটা হলো কোন দশায় নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এই জায়গাতে অনেকেই ভুল করে বলে যে মেটাফেজ দশায়। মেটাফেজ দশায় এই কথাটা হবে না, হবে হলো প্রো মেটাফেজ দশায়। প্রোফেজের শেষেই নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিয়াস বিলুপ্ত হতে শুরু করছিল, আর প্রো মেটাফেজ দশায় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। প্রো মেটাফেজ দশায় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। এইটা মেডিকেল অ্যাডমিশনে এই কোশ্চেন আসছে কয়েকবার, এটা অনেকে ভুল করে। কারণ আবুল হাসান স্যারের বইয়ের ভাষাটা বুঝতে পারে না। আবুল হাসান স্যারের বইয়ে
লেখা আছে প্রো মেটাফেজ দশায় নিউক্লিয়ার আবরণী নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যায়, আবার মেটাফেজ দশায় লেখা আছে যে এই দশায় নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস বিলুপ্ত থাকে। তাহলে ভাষাটার মধ্যে পার্থক্য আছে না? বিলুপ্ত থাকা মানে কি আগে থেকেই বিলুপ্ত হয়েছিল তাই বলছে বিলুপ্ত থাকে, ওইটাকেই মনে করে যে মেটাফেজ দশায় বোধহয় বিলুপ্ত হয়ে যায়। বুঝতে পারলে কি? তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। এখানে নিউক্লিয়ার আবরণী কেন দেখাচ্ছে? কারণ এটা শুরুর দিক, তাই এটা শুরুর দিক তাই দেখাচ্ছে। কিন্তু এই দশা শেষ, নিউক্লিয়ার আবরণীও শেষ, নিউক্লিওলাসও শেষ, এটা মাথায় রাখতে হবে। তাহলে এইটুকু পর্যন্ত প্রো মেটাফেজ দশা, ঠিক আছে? এবার তোমরা তো শুনলা, এবার সাথে সাথে 2 মিনিটের মধ্যে 2টা টপিকস বইয়ের ভাষা পড়ে ফেলো, পড়ে না বোঝার জায়গাগুলো আমাকে আবার বলো, তাহলে দেখবা পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আমি বাকি 3টা আবার পড়াবো। ও নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার আবরণী। কারণ প্রত্যেকটা যে লাইনটা বলবো না আমাকে রাখবা, হ্যাঁ? এনভেল মানে আবরণী, হ্যাঁ। নিউক্লিয়ার এনভেল মানে নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার আবরণী অপর নাম নিউক্লিয়ার এনভেল। ও এটা গতদিন আলোচনা হয়েছে তো, আচ্ছা তাও আমি বলি। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এটা কিন্তু গতদিন আলোচনা হয়েছে, হ্যাঁ। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আচ্ছা আমি তারপরে আজকে আবার আলোচনা করব কাইনেজ, যেটাকে আমরা সংক্ষেপে সিডিকে বলি। গতদিনের আলোচনা হলেও যদি কিছু ভুলে যাও তাহলে আবার আমাকে বলো, আমি আবার আলোচনা করব, হ্যাঁ। এই 2টা পড়ে না বোঝার জায়গাগুলো আগে খুঁজে বের করো, তারপর আবার পরের 3টা শেষ করবে। ওই দেখো লেখা আছে ট্রাকশন তন্তু, ফাইবার মানে তন্তু, ফাইবার মানে তন্তু, ট্রাকশন মানে অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন মানে আকর্ষণ। মাইক্রোটিউবুলস, আচ্ছা লিখে রাখি পরে বলি। আচ্ছা এই 2টা শব্দ আমি আবার বলবো, তারপর আর কি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, এটা হলো ঘটতে থাকে আর এখানে হলো সম্পূর্ণ বিলুপ্ত। এই যে বিলুপ্ত ঘটে মানে সম্পূর্ণ বিলুপ্ত। এনভেল মানে আবরণী, নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার আবরণীকে এনভেল বলা হয়। এনভেল মানে খাম, হ্যাঁ। এনভেল, এনভেল মানে হলো নিউক্লিয়ার আবরণী বা খাম। মাইটোটিক সেন্টার, আচ্ছা লিখে রাখি। হ্যাঁ বলো। সেন্টার আর ফাইবার, স্পিন্ডল ফাইবার মানে স্পিন্ডল তন্তু, তন্তু আর ফাইবার একই কথা, হ্যাঁ। স্পিন্ডল ফাইবার আর তন্তু একই কথা, স্পিন্ডল
ফাইবার, তন্তু আর ফাইবার একই কথা, তন্তু আর ফাইবার একই কথা। হ্যাঁ, ফাইবার সবার বুঝতে বললাম যে এটা শুরুর দিকে আমি তো হালকা দিয়েছি, এটা শুরুর দিকের ছবি দিয়েছি, শেষের দিকের ছবি দিলাম। হ্যাঁ, এটা শুরুর দিকের ছবি। হ্যাঁ, এখানে তো ক্রোমোজোম নিত্য। আচ্ছা, দেখো তোমরা যা যা বললে আমি লিখলাম, এখন এগুলো আমি আবার একটু আলোচনা করব, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এইজন্যই করতে দিলাম। হ্যাঁ বলো। স্টার্ট তো আচ্ছা, স্টার্ট তো হ্যাঁ বলো। আর কারো কোনো কোশ্চেন আছে? কারণ আচ্ছা, তাহলে এই কটাই কোশ্চেন, তো আর তো এর বাইরে কোনো কোশ্চেন নাই, তাই না? তাহলে এবারে আমি একটু বলি, এবার সবাই শুনো, খেয়াল করো, এবার বোর্ডের দিকে তাকাও। সবার পড়া হয়ে গেছে না? এবার তাহলে দেখো কি কি কোশ্চেন পেলাম আমরা। প্রথম কোশ্চেন পেয়েছিলাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। দেখো কোন শব্দের শেষে এস কথা উজ্জ্বল থাকলে, যেমন কাইনেস, এস, এস মানে এনজাইম, এস মানে এনজাইম, তাহলে এইটা একটা এনজাইম। এই এনজাইমের কারণে কত প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে, অর্থাৎ এই এনজাইম কি করে, কত প্রোটিনের সাথে এটিপির বিক্রিয়া ঘটায়, মানে এটিপি ভাঙতে সাহায্য করে। কত প্রোটিন এটিপি ভাঙতে সাহায্য করে, কার মাধ্যমে? কাইনেস এনজাইমের মাধ্যমে। বুঝা গেল কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস গতদিনও আমরা আলোচনা করতে, কিন্তু এটা, তাই না? সাইক্লিন মানে কোষ চক্র, ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, কোষ চক্রের সাথে নির্ভরশীল যে এনজাইম, সেটাই হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। আচ্ছা, তারপরে ছিল ক্রোমোজোমীয় নৃত্য। দেখো ক্রোমোজোমীয় নৃত্যটা কি, বা ক্রোমোজোমাল ড্যান্সিং বলা হয়, ইংরেজিতে বলা হয় ক্রোমোজোমাল ড্যান্সিং। এটা কিন্তু খুব আসে, অ্যাডমিশনে এটা আসছে, মেডিকেল অ্যাডমিশনে আসছে, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনে আসছে। কি ক্রোমোজোমীয় নৃত্য ঘটে কোন দশায়? ক্রোমেটাফেজ দশায়। ক্রোমোজোমীয় নৃত্য বলতে বোঝায় ক্রোমোসোমগুলো যখন মাকতন্ত্রের ট্রাকশন ফাইবার বা এই স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়, তখন ক্রোমাটিড গুলা, মানে ক্রোমোসোমের যে বাহুগুলা আর কি, এরা নড়াচড়া করতে থাকে। এই যে নড়াচড়া করে, এটাকে বলা হয় ক্রোমোজোমাল নৃত্য বা ড্যান্সিং। বুঝতে পেরেছো? ড্যান্স করে, নড়াচড়া করে। হ্যাঁ, এটাই হলো ড্যান্সিং। তারপরে কি ছিল? অ্যাস্টার তন্তু। অ্যাস্টার তন্তু হলো প্রাণীকোষ যদি হয়, তো আমরা জানি প্রাণীকোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রিওল থাকে, তাই না? প্রাণীকোষের ক্ষেত্রে এরকম সেন্ট্রিওল থাকে দুইটা, আর এই সেন্ট্রিওল থেকে এরকম ভাবে বাইরের দিকে কিছু সুতা তৈরি হয়, আর ভিতরের দিকে সুতা তৈরি হয়। ভিতরের দিকে সুতাকে আমরা বলি মাকুতন্ত্র বা স্পিন্ডল যন্ত্র, আর বাইরের দিকে এটার নাম হলো অ্যাস্টার তন্তু বা অ্যাস্টার রে, তাই না? অ্যাস্টার কথাটা আসছে স্টার থেকে, স্টার মানে তারা। বাইরের দিকে যে সুতাগুলো, এটা তারার মতো, তারার রশির মতো আলো বিকিরণ করছে না? হ্যাঁ, এইজন্য এর নাম হলো অ্যাস্টার রে। অ্যাস্টার কথাটা আসছে স্টার থেকে, স্টার মানে তারা, তারার মতো আলো বিকিরণ করছে। এটা কি চারিদিক থেকে সুতাগুলো বের হয়েছে, চারিদিক থেকে সুতা বের হওয়ার কারণে কি হয়েছে? তারার মতো আলো বিকিরণ করছে, এই জন্য এর নাম হলো অ্যাস্টার রে। দেখো এবার ভিতরেরটা হলো মাকুতন্ত্র বা স্পিন্ডল যন্ত্র, ভিতরের এটুকুতে অ্যাস্টার রে, তাই না? আর ভিতরের এটুকু কি? মাকুতন্ত্র, এটুকুর নাম মাকুতন্ত্র বা স্পিন্ডল যন্ত্র। দুই পাশে যে সুতাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে না, ওইটাকে বলা হচ্ছে অ্যাস্টার রে। এই কথা বলো না তাহলে তো। হ্যাঁ বলো। এসি কি? এসি মানে কি হবে না? পানি, এখন খাওয়ার পানি কেউ ঢেলেছে কিনা ওদের কারো লাগছে না, তোমার লাগছে? জাদুর পানি মনে হচ্ছে, জাদুর পানি। আচ্ছা বলো, আর কি ছিল? আরো কিছু ছিল, মাইটোটিক সেন্টার। দেখো
মাইটোটিক সেন্টারটা কি? মাইটোটিক মানে তো আমরা জানি সুতা তৈরি, সেন্টার মানে কেন্দ্র, সুতা তৈরি সেন্টার। তো ও আরেকটা আছে মাইক্রোটিউবুলস। আচ্ছা আগে এটা বলতেছি, যখন এটা বলে নি। এখন আমরা জানি যে একটা কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, এর আশপাশে প্রচুর পরিমাণে সুতা আছে, যে এই সুতাগুলোকে বলা হয় মাইক্রোটিউবুলস। এই সুতাগুলোকে বলা হয় মাইক্রোটিউবুলস। মাইক্রো মানে ছোট, টিউব মানে নালী, উলস মানে ছোট, তার মানে কি খুব ছোট ছোট নালী। যেই নালীগুলা কি করে সকল কোষীয় অঙ্গকে ধরে রাখতে সাহায্য করে। তো যখনই নিউক্লিয়ার আবরণী যখন ভেঙে যেতে থাকে, নিউক্লিয়ার আবরণী যখনই ভেঙে যেতে থাকে, তখন ক্রোমোসোমগুলোকে ধরে রাখার তো কেউ থাকে না, কারণ আগে থেকে এই সুতাগুলা নিউক্লিয়াসকে ধরে রাখছিল, বুঝছো? কিন্তু নিউক্লিয়াস যখন ভেঙে যায়, নিউক্লিয়াসের আবরণী যখন ভেঙে যায়, তখন ক্রোমোসোমগুলো তো বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে নিউক্লিয়ার আবরণী নাই, ক্রোমোসোমগুলো মুক্ত হয়ে গেছে, তখন ধপাস করে পড়ে যাবে। তো তখন কি হয়, সব সুতাগুলা, এই আশপাশে থাকা সুতাগুলো সব কেন্দ্রবিন্দুতে চলে আসে, কাছাকাছি জায়গায় চলে আসে, এসে এগুলা কিন্তু মাইক্রোটিউবুলস গুলা কাছাকাছি আসে, যেই মাত্র ভেঙে যায় তখন এই খপ করে এরা হচ্ছে ক্রোমোসোম গুলাকে ধরে নেয়। এখানে কিন্তু ক্রোমোসোম আছে মনে করো, ওই সুতাগুলা কি করে তখন ক্রোমোসোম গুলাকে ধরে নেয়। তো ওটাকে বলা হয় মাইটোটিক সেন্টার, মানে কেন্দ্রবিন্দুতে, নিউক্লিয়াসের কেন্দ্রবিন্দুতে থাকে, সুতাগুলোও কেন্দ্রবিন্দুর কাছে আসে, এটাকে বলা হয় মাইটোটিক সেন্টার। বুঝলি? আচ্ছা কি জাদুর পানির জন্য হাসছে নাকি? আচ্ছা শোনো, মনোযোগ দিয়ে কিন্তু খেয়াল করতে হবে, হ্যাঁ, যে মনোযোগ দিয়ে খেয়াল না করলে লস তো তোমারই হবে। মানে যখন আমরা হাসবো সবাই মিলে হাসবো, কিন্তু একা একা হেসো না, হ্যাঁ, তাই কি না? আমি তো অনেক সময় এই এত দাওয়াতে ক্লাস, তাহলে তোমাকে ইউটিউবে কিন্তু দেখে নিতে হবে, কারণ অনেক আলোচনা হয়ে গেল যে। আচ্ছা আর কি ছিল বলো, আর কোনো কোশ্চেন ছিল এর মধ্যে? সব হয়েছে তো নাকি? নাই আছে, কারণ আর কোনো কোশ্চেন আছে এর মধ্যে? আচ্ছা এবার তাহলে আমরা মেটাফেজে যাই। এবার সোজা, এবার মেটাফেজে যাই, মেটাফেজ সোজা। এবার দেখো মেটাফেজ দশা। মেটাফেজ মানে মধ্য দশা, মেটাফেজ মানে মধ্য দশা। মেটা মানে মধ্য, ফেজ মানে দশা, হ্যাঁ। ও ক্ষুদ্র টিউব, হ্যাঁ ক্ষুদ্র টিউব, টিউব মানে ওতে নলের মতো তো দেখতে তাই। আচ্ছা মেটাফেজ দশায় কি ঘটে দেখো, মেটাফেজ দশায় মাকুতন্ত্র কিছুটা একটু লম্বা আকৃতির হয়, মাকুতন্ত্র কিছুটা লম্বা আকৃতির হয়, আগের থেকে মাকুতন্ত্র একটু লম্বা আকৃতির হবে, হ্যাঁ। আচ্ছা এখন উদ্দীপক কেমন কেমন হতে পারে আমি একটু বলি, যে যেটা হলো উদ্দীপক কেমন হতে পারে। যেমন ধরো প্রোফেস নিয়ে উদ্দীপক এরকম হয় যে শিক্ষক ক্লাসে এমন একটি দশা নিয়ে আলোচনা করলেন যেই দশায় পানি বিয়োজন ঘটে, ঠিক আছে, তাহলে আমরা বুঝবো এটা হলো প্রোফেস দশা। প্রোমেটাফেজ দশায় যেটা বলা হয়, শিক্ষক ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনের এমন একটি দশা নিয়ে আলোচনা করলেন যাকে বলা হয় স্বল্প স্থায়ী দশা। প্রোমেটাফেজ হলো সবথেকে স্বল্প স্থায়ী দশা, ঠিক আছে। এবার মেটাফেজ নিয়ে উদ্দীপক কেমন হবে? হ্যাঁ বলো। হ্যাঁ ছোট হলেও সৃজনশীল হবে। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে প্রোমেটাফেজ তো হলো, এবার মেটাফেজ নিয়ে কি ধরনের উদ্দীপক হয়? মেটাফেজ দশা নিয়ে উদ্দীপক হয় শিক্ষক ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনের এমন একটি দশা নিয়ে আলোচনা করলেন যেই দশায় ক্রোমোসোমগুলো সবথেকে বেশি খাটো আর মোটা হয়। তার মানে এই দশায় ক্রোমোসোমগুলো সবথেকে বেশি খাটো আর মোটা হবে এবং বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে সবাই। তাহলে এই দশাতে কি কি আমরা বলবো যে এই দশায় ক্রোমোসোমগুলো সবথেকে বেশি খাটো আর মোটা হয় এবং সুপার কয়েলিং হয়। সুপার কয়েলিং মানে হচ্ছে অনেক বেশি ডিএনএ গুলো অনেক বেশি পেঁচায় যায়। ডিএনএ ধরো অনেক দূরে দূরে এরকম ছিল আগে, একবারে ইয়ের সময়, মানে যখন হচ্ছে ইন্টারফেজ দশা, তখন ডিএনএ মনে করো অনেক দূরে দূরে ছিল। এখন এই ডিএনএটা কি হয়েছে, এত বেশি সংকুচিত হয়েছে, এত বেশি কাছাকাছি আসছে যে প্রচুর পরিমাণে কয়েলিং
কয়েলিং মানে কি পেঁচাই যাওয়া, অনেক পেঁচাই গেছে, এটাকে বলে সুপার কয়েলিং। এটাকে বলা হয় সুপার কয়েলিং, অনেক বেশি কয়েলিং হয়েছে, অনেক বেশি পেঁচাই গেছে, যার জন্য এটা অনেক বেশি খাটো আর মোটা হয়ে গেছে, যার জন্য এটা অনেক বেশি খাটো আর মোটা হয়ে গেছে। আর মেটাফেজ দশা আরেকটা বলতে হবে কি, মেটাফেজ দশার শেষে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ার মানে কি মিডল বরাবর বিভক্ত হয়ে যায়, মিডল বরাবর কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, যদিও দেখা যায় না কিন্তু এটা বিভক্ত হয়ে যায়। তাহলে মেটাফেজটা এখনই 1 মিনিটের মধ্যে করে ফেলো। মেটাফেজ দশার মধ্যে কি কি না বোঝা আছে। মেটাফেজ মানে মধ্য দশা, এটা মনে রাখবা। কনডেনশন মানে হলো সুপার কয়েলিং হওয়া, কনডেনশন মানে হলো খুবই সংকোচন হওয়া, অনেক বেশি সংকোচন হওয়া, অনেক বেশি সংকোচন হওয়া, এটাই হলো সুপার কয়েলিং বা কনডেনশন বলা হয়। বুঝছেন? এই বইটাই পড়ে সব মেটাকাইনেসিসটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, শেষ করার পর আমি লিখে রাখি, পরে বলি। সবার পড়া হয়েছে কি? কারণ শেষ পড়া। আচ্ছা, মেটাকাইনেসিসটা দেখো, মানে সকল ক্রোমোসোমগুলা মাঝ বরাবর এসে বিষুবী অঞ্চলে বিন্যস্ত হওয়া, এটাই হলো মেটাকাইনেসিস, এটা হলো মেটাকাইনেসিস। এবার আমরা অ্যানাফেজে আসি। অ্যানাফেজ দশায় কি হবে দেখো, অ্যানাফেজ দশায় এই যে ক্রোমোসোমগুলা ছিল বিষুবী অঞ্চলে, এরা এখন দুই মেরুর দিকে যাত্রা শুরু করবে, দুই মেরুর দিকে যাত্রা শুরু করবে। এ এক মেরুর দিকে, এ আরেক মেরুর দিকে এরকম যাত্রা শুরু করবে, উভয় মানে দুইটা ভিন্ন মেরুর দিকে যাত্রা শুরু করবে। অ্যানাফেজ মানে কি? অ্যানা মানে গতি, অ্যানা মানে গতি, ফেজগারের দশা মানে গতি দশা, গতিশীল হবে, দুই পারে যাওয়া শুরু করে দেবে, এটাই হলো অ্যানাফেজ। যাওয়ার সময় কি হবে, এটা তোমার 90টা পড়ছো। যাওয়ার সময় ক্রোমোসোমগুলা কেউ কেউ হবে হচ্ছে ভি আকৃতির মতো, কেউ হবে ভি আকৃতির মতো, তাই না? কেউ এল আকৃতির মতো হবে দেখতে, কেউ হচ্ছে জে আকৃতির মতো হবে না, কেউ জে আকৃতির হবে, কেউ হলো আই এর মতো হবে, তাই না? আই এখানে কমোটিভ থাকতে পারে, নাও থাকতে পারে, এরকম সাইজের হবে। এটাই হলো অ্যানাফেজ বা গতি দশা। এটা একটু পড়ে ফেলো, 1 মিনিটে পড়ে ফেলো। আমি তোমাদের পুরস্কার নিয়ে আসবো, কারণ ফিডব্যাক নিব তো, তখন পুরস্কার দিব। বলো কি কি নাম বোঝার পেলা অ্যানাফেজ দিয়েছো কিছু? হ্যাঁ বলো বলো বলো
এই যে সেন্ট্রোমের অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী থাকে। ও আচ্ছা আচ্ছা, দেখো সেন্ট্রোমের অগ্রগামী আর বাহুদ্বয় অনুগামী, তার মানে কি, ধরো সেন্ট্রোমিয়ার হলো উপরের দিকে সেন্ট্রোমিয়ার, তাহলে এটা কি সামনে সামনে আছে, আর এই ক্রোমাটিড বা বাহু এরা কি পিছে পিছে অনুসরণ করছে, এটাকে বলে অনুগামী। সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর এর বাহু বা ক্রোমাটিড গুলো কি করতেছে, অনুসরণ করছে, অনুসরণ করাকে বলে অনুগামী। যেমন কেউ যদি দৌড় দেয়, মনে করো যেমন মেয়েরা যদি দৌড় দেয়, তাহলে মেয়েদের চুল কি সামনে সামনে উঠবে না পিছে পিছে উঠবে? পিছে পিছে উঠবে, তাই না? আর যদি সামনে সামনে উঠে তাহলে আমরা তো ভূত মনে করবো না, তাই না? ধরো কোনো মেয়ে দৌড় দিচ্ছে, চুলগুলো মনে করো সামনে এরকম করছে, তাহলে তো আমরা ভয় পেয়ে যাবো, তাই না? তো যেটা একটু ভারী হয় সেটা সামনে যায়, সেন্ট্রোমিয়ার ভারী হয়, এই কারণে এটা সামনে সামনে যায়, এবং কাইনেটিক মোটরের সাথে আটকানো, এই কারণে। বলো এনাফেজ দশায় আর কোনো কোশ্চেন আছে? একই রকম সকলে ভিন্ন। আচ্ছা, এখানে কথা, কারণ দেখো শোনো, এখানে ব্যাপারটা হলো মোট 46টা ক্রোমোসোম আছে, তো এখানে 4টা ক্রোমোসোম দিয়েছে, হ্যাঁ, আর বাকিটা মনে করো ওরকম ডিএল যে আর এর মধ্যে থাকে, সবগুলো দেয়, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো টেলোফেজ। হ্যাঁ, দেখো টেলোফেজে কি হয় এটা খেয়াল করো, এদিকে তাকাও। ক্লাসে মুখস্থ করে ফেললে ঝামেলাটা শেষ হয়ে গেল, এজন্য আমি তোমাদের এখানে পড়াচ্ছি, যেন এখানে মুখস্থ হয়ে যায়, তাই কি না? তুমি ক্লাসে যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার অনেক ভালো, অনেক লাভ আর কি, তাই না? এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং আমি সেই কারণে এখানে তোমাদের মুখস্থ করানোর জন্য পড়া নিচ্ছি, যাতে তোমার এখানেই হয়ে যায়, বাড়তি ঝামেলা না লাগে। হ্যাঁ, আচ্ছা, টেলোফেজ নামকরণটা দেখো, নামের সাথে ট আছে, তার মানে টেনে নিয়ে আসে, তার মানে কি পানি টেনে নিয়ে আসে। টেলোফেজে ট আছে না, ট মানে কি পানি টেনে নিয়ে আসে। আগে কি ছিল, প মানে পানি, প মানে ফেলে দেয়, পানি ফেলে দিচ্ছিল, আর এখন ট আছে, ট মানে পানি টেনে নিয়ে আসে। তাহলে প্রোফেজের ঠিক বিপরীত দশা ঘটে, প্রোফেজের ঠিক বিপরীত দশা ঘটে, পানি এখানে সংযোজন হয়, তাহলে সবকিছু বিপরীত ঘটবে। তাহলে ক্রোমোসোম গুলো যে খাটো মোটা হয়েছিল এটাও প্রসারিত হতে শুরু করে দেবে, প্রসারিত হয়ে আবার ক্রোমাটিন তন্তু হতে শুরু করবে, আবার একই সাথে তোমার যে নিউক্লিওলাস, আবার নিউক্লিয় আবরণী আবার হলো আসতে শুরু করবে। বলা হচ্ছে যে আমরা জানি কিছু কিছু ক্রোমোসোমে কিন্তু স্যাটেলাইট থাকে, তাই না? স্যাটেলাইট মানে হলো যে গৌণ, হ্যাঁ, স্যাট ক্রোমোসোম যেটাকে আমরা বলি, যে এক জায়গায় হলো গৌণ সংকোচন হয়, এই গৌণ সংকোচনের এইখানে একটা ক্রোমাটিড গোলাকৃতি আকার ধারণ করে, তাই না? এই জিনিসটাকে আমরা এরকম থাকলে এটাকে আমরা স্যাট ক্রোমোসোম বলি, তাই কি না? আর এই অংশকে বলি স্যাটেলাইট। তো এইখানটাতে এমন কিছু জিন থাকে যে জিনগুলাই আসলে নিউক্লিওলাস তৈরিতে ভূমিকা রাখে। ওই স্যাটেলাইটের ওখানে এমন কিছু জিন থাকে যারা নিউক্লিওলাস তৈরি করতে পারে। তো এভাবে বেশ কিছু এরকম ক্রোমোসোম গুলা এসে ওখানে নিউক্লিওলাস তৈরি করে, তাই বলা হচ্ছে স্যাট ক্রোমোসোম। গৌণপুঞ্জনের ওই জায়গাতে আসলে কি হয়, নিউক্লিওলাস তৈরি হয়। তো সেই কথাটাই বলা হচ্ছে স্যাট ক্রোমোসোম গৌণপুঞ্জনে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, ওখানকার জিনগুলা নিউক্লিওলাস তৈরিতে ভূমিকা রাখে। নিউক্লিওলাস আনার প্রয়োজন নাকি? ও পুঞ্জন কি? পুঞ্জন মানে সংকোচন। ধন্যবাদ। কারণ পুঞ্জন মানে সংকোচন। কেন সংকোচন? যে এখানে তো বেশ মোটা মোটা, তাই না? এখানে এসে চিকন হয়ে গেল না, গৌণ পুঞ্জন। পুঞ্জন মানে সংকোচন, পুঞ্জন মানে সংকোচন। বুঝতে পারছো? যত প্রশ্ন করবো তত ভালো আর কি, এবং শেখার সময় কোনো লজ্জা করা যাবে না, তাই না? দেখো কারণ কিন্তু হচ্ছে অবশ্যই ভালো বলবো, কারণ ও কিন্তু প্রথম দিন এসে যেটা সমস্যা হচ্ছে প্রশ্ন করতে, তো এই জন্য প্রশ্ন করবা, কখনোই মনের মধ্যে কোনো প্রশ্ন ইয়ে রাখবে না, কারণ তোমরা তো জানো আমাকে তো তোমরা রাগাতে পারবে না, আমি তো রাগ করবো না কখনো, তাই না? 1000বার প্রশ্ন করলে 1000বারই খুশি, আমাকে তো তোমরা 1000 চেষ্টা করে রাগাতে পারবে না। কাজেই যত খুশি প্রশ্ন করবা, তাই কি না? শুধু ক্লাসে না, বাসায় যেও প্রশ্ন করবা, তাই কি না? বলেছি না? আচ্ছা, এখন আমি টেলোফেজটা একটু পড়তে বলছি, তোমরা একটু টেলোফেজটা পড়ে নাউজনের শব্দ খুঁজে বের করো। টেলোফেজের মধ্যে নাউজনের শব্দ কি আছে বের করো। টেলোফেজ
শেষ হচ্ছে সবার? হ্যাঁ, যেহেতু কাজ শেষ, মানে তোমার দুই পারে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে, এখন এই যে মাইক্রোটিউবুলস গুলা যে আছে তাদের তো আর দরকার নাই, নিউক্লিয়ার আবরণ দিয়ে ঘেরা হয়ে গেছে। এখন তো এরা কি করবে, এরা হলো কোষ ঝিল্লির দিকে চলে যাবে, কোষ ঝিল্লির সাথে আটকে যাবে, কোষ ঝিল্লির সাথে মাইক্রোটিউবুলস গুলো আটকে যাবে। ওই যে মাকুতন্ত্র না, ওই মাকুতন্ত্র তো আসলে এক ধরনের মাইক্রোটিউবুলস জাতীয় পদার্থ এগুলা। হ্যাঁ, কোষকঙ্কাল তো আগেই গঠন হয়ে আছে। আর কোষকঙ্কাল ওটা চলে কোন কোষ ঝিল্লির সাথে আটকে থাকবে, অন্য নিউক্লিয়াসকে ধরে রাখবে, কোষ ঝিল্লির সাথে আটকে থেকে নিউক্লিয়াসকে আবার ধরে রাখবে। এই আর নিউক্লিয়াসকে ধরে রাখবে কোষ ঝিল্লির সাথে আটকে। এই অংশকে বলা হয় স্যাটেলাইট। হ্যাঁ, স্যাটেলাইট, আসলে স্যাটেলাইট নামকরণ হয়েছে, স্যাটেলাইট মানে কি, কৃত্রিম উপগ্রহের মতো, তাই না? ক্রোমোসোমের উপরে একটা ছোট্ট ক্রোমোসোমের মতো অংশ, এই জন্য এর নাম হলো কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। স্যাটেলাইট যদি কোনো ক্রোমোসোমে থাকে, সব ক্রোমোসোমে কিন্তু স্যাটেলাইট থাকে না, স্যাটেলাইট যদি কোনো ক্রোমোসোমে থাকে তখন তার নাম হয় স্যাটেলাইট। বুঝা গেল? আচ্ছা, এখন একটু পড়া ধরবো, যারা যারা পারবা তাদের হচ্ছে পুরস্কার, যারা যারা পারবা তাদের হলো পুরস্কার। প্রথমে কাদেরকে ধরবো, আগে মেয়েদেরকে ধরবো না আগে ছেলেদেরকে ধরবো, বলো? ছেলেদের আগে ধরবো না, লেডিস ফার্স্ট। আচ্ছা, মেয়েদেরকে আগে ধরবো। আচ্ছা, তোমরা এখন বলবা যে, মেয়েরা প্রথমে বলো কোন দশাতে যে সবার আগে পারবে সে সবার আগে হাত তুলবা। হ্যাঁ, তাহলে তোমার কাছে একটা চকলেট পৌঁছায় যাবে আর কি। আমি চকলেটগুলো দেখাই, এই যে চকলেট আছে এগুলো পৌঁছায় যাবে তোমার কাছে। হ্যাঁ, সবার আগে হাত তুলতে হবে। কোন দশায় নিউক্লিয় লাশ ও নিউক্লিয়ার আবরণী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়? এই যে আগে হাত তুললাম, আচ্ছা আবার দেখি। হ্যাঁ, আবার দেখি, এবার দেখি সব থেকে সর্বোচ্চ দশা। এই দাঁড়া